निर्मल आलोय एबारे निवेदन बनफुलेर एकटी गल्प। गल्पटिर नाम पक्षी पुराण। गल्पटी शुरू करार आगे যারা আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমার একটি অনুরোধ হলো, যারা সাবস্ক্রাইব করেছেন তারা গল্পটি শুনে কেমন লাগলো যদি জানান তাহলে বাধিত হব। শুরু করছি এবারের নিবেদন বনফুলের গল্প পক্ষী পুরাণ। সুবিখ্যাত ফরাসি গ্রন্থকার আনাতোল ফ্রান্স তার পেঙ্গুইন আইল্যান্ড নামক প্রসিদ্ধ গ্রন্থে দেখাইয়াছেন কি করিয়া পেঙ্গুইন পাখিরা মনুষ্যে রূপান্তরিত হইল এবং নানা বিবর্তনের মধ্য দিয়ে শেষ পর্যন্ত তাহাদের কি পরিণতি ঘটিল। পাখিকে মানুষে পরিণত করিবার জন্য কোনো দুরূহ বৈজ্ঞানিক প্রক্রিয়ার সাহায্য লইতে হয় নাই। ভগবানের ইচ্ছা হইল পাখিরা মানুষ হোক, অমনি তাহারা মানুষ হইয়া গেল। প্রাগৈতিহাসিক যুগে বঙ্গদেশেও অনুরূপ ঘটনা ঘটিয়েছে। আনাতোল ফ্রান্স বোধহয় খবরটি টের পান নাই, পাইলে তা নিশ্চয়ই উক্ত পুস্তকের একটি অধ্যায় বৃদ্ধি করিত। প্রাচীন আর্যগণ বাংলাদেশের তদানীন্তন অধিবাসীদের পক্ষী জাতি বলিয়াই বর্ণনা করিয়াছেন। সুধী সমাজে এ কথা সুবিদিত। যে কথাটি সুবিদিত নয় তাহা আমি বর্ণনা করিতেছি। পিতামহ ব্রহ্মা একদিন নিভৃতে নীরবে মনন শক্তি সহযোগে দেবী সরস্বতীর সহিত নিরুক্ত আলোচনায় নিমগ্ন ছিলেন। সহসা একটা বেসুরো বিকট চিৎকারে আলোচনা বিঘ্নিত হইল। তিনি উঠিয়া আসিয়া একজন দেবদূতকে চিৎকারের কারণ নির্ণয় করতে বললেন। দেবদূত একটু পরে আসিয়া শুদ্ধ ভাষায় খবর দিল, কমলজনী বঙ্গদেশবাসী পক্ষীকুল কলরব করিতেছে। তাহাদের নিবৃত্ত হইতে অনুরোধ করিলাম, কিন্তু তাহারা আমার কথা শুনিল না। মহা ফ্যাসাদে পড়া গেল তো। পিতামহ সপ্রশ্ন দৃষ্টিতে বীণাপাণির দিকে তাকাইলেন। বীণাপাণি হাসিয়া অনুরোধ করিলেন, ওদের মানুষ করে দিন, মানুষ হলে ওরা সভ্য হবে। পিতামহ বাংলাদেশের পক্ষী জাতিকে মানুষ করিয়ে দিলেন। মনুষ্যভূত পক্ষীগুলো কিন্তু বিপদে পড়িয়া গেল। পক্ষীরূপে তাহারা মন্দ ছিল না। এদিক ওদিক হইতে খুঁটিয়া আহার করিত, গাছের ডালে রাত কাটাইত, যৌবনকালে মনোমতো সঙ্গী বা সঙ্গিনী জুটাইয়া প্রণয় করিত, খড়কুটা সংগ্রহ করিয়া নীড় বাঁধিত, ডিম পাড়িত, ডিমে তা দিত, শাবকগুলি বড় না হওয়া পর্যন্ত তাহাদের প্রতিপালন করিত। তাহার পর তাহাদের পালক গজাইলে তাহারা উড়িয়া চলিয়া যাইত। সরল স্বাভাবিক জীবন ছিল তাহাদের। মানুষ হইয়া তারা বিপদে পড়িয়া গেল। অত সহজে খাবার, বাসা, সঙ্গী, সঙ্গিনী কিছুই পাওয়া যায় না। এখন যেমন আমরা কথায় কথায় প্রধানমন্ত্রীর কাছে দৌড়াই, তখন কিন্তু মর্ত্যবাসীরা তেমনি সোজা বিধাতার কাছে দৌড়াইতে পারিত। বিধাতাকে খুব বেশি বিরক্ত করার ফলেই বোধহয় অধুনা আমরা এই সুবিধাটুকু হারাইয়াছি। বঙ্গদেশ হইতে কেন, ছোট সম্প্রদায়ের দলপতি নিখিল নবশিষ্ট মনুষ্য জাতির প্রতিনিধিরূপে একদা পিতামহের দরবারে গিয়ে হাজির হইলেন। নবশিষ্ট মনুষ্য সমাজও নানা দলে বিভক্ত হইয়া পড়িয়াছিল। বঙ্গদেশ হইতে কানছোট সম্প্রদায়ের দলপতি নিখিল নবশিষ্ট মনুষ্য জাতির প্রতিনিধিরূপে একদা পিতামহের দরবারে গিয়ে হাজির হইলেন। নবশিষ্ট মনুষ্য সমাজও নানা দলে বিভক্ত হইয়া পড়িয়াছিল। কান ছোট, নাক লম্বা, চুল কোকড়া, চোখ কটা, চিরুন দাঁত, নাদা পেটা প্রভৃতি নানারূপ শ্রেণীবিভাগ ছিল তাহাদের। যে সময়ের কথা লিখিতেছি সে সময় কান ছোট সম্প্রদায়েরই খুব বাড়বাড়ন্ত। কান ছোট সম্প্রদায়ের প্রতিনিধি পিতামহকে সাষ্টাঙ্গে প্রণিপাত করিয়া কহিলেন, প্রভু, আমরা মহা অসুবিধায় পড়িয়াছি। পক্ষীরূপে আমরা সুন্দর ছিলাম, মানুষ হইয়া আমাদের কষ্টের অবধি নাই। উপার্জন করিয়া খাইতে হইবে,
কিন্তু কি করিয়া উপার্জন করিব তা বুঝিতে পারিতেছি না। অন্য প্রদেশবাসীরা শুনিয়াছি ব্যবসায় করেন, কিন্তু ধন না থাকিলে ব্যবসায় করা যায় না। আমাদের কিছু ধন দিন। পিতামহ রেবতী নক্ষত্রমণ্ডলীতে এক নব সৌরলোকের পরিকল্পনায় তন্ময় ছিলেন। কল্পনা বাধা পড়াতে অষ্টভূ কঞ্চিত করিয়া ক্ষুদ্রকর্ণ খর্বকার ব্যক্তিটির দিকে চাহিলেন। তারপর ঈষৎ বিরক্ত হইয়া কহিলেন, তোমাদের প্রত্যেককেই তো ধন দিয়েছি, আবার ঘ্যান ঘ্যান করছো কেন? প্রতিনিধিটি সভয়ে শুদ্ধ বাংলা বলিতেছিলেন। পিতামহের মুখে চলতি বাংলা শুনিয়া একটু অবাক হয়ে গেলেন, সাহসও পাইলেন। বলিলেন, কই, আমরা তো কিছু পাইনি পিতামহ। আরে কি বিপদ! ধন মানে শক্তি, তোমাদের প্রত্যেককেই প্রচুর শক্তি দিইনি? যাও চোরে খাওগে, বিরক্ত করো না। শুধু শক্তিতে কিছু হয় না পিতামহ, মনুষ্য সমাজে ব্যবসা করতে গেলে মূলধন চাই, কিছু মূলধন দিন আমাদের। তাহলে বিশ্বকর্মার কাছে যাও। বিশু, ও বিশু! পিতামহের হাঁকাহাঁকিতে বিশ্বকর্মা দ্বারপ্রান্তে আসিয়া উকি দিলেন। আমাকে ডাকছেন? হ্যাঁ। এ কি চাইছে, একে দাও। যত সব আপদ জোটে এসে মূলধন। বিশ্বকর্মার ইঙ্গিতে প্রতিনিধিতে বিশ্বকর্মার কক্ষে গিয়ে উপনীত হইলেন। বিশ্বকর্মা আলতো আলতোভাবে গোপে হাত বুলাইতে বুলাইতে মনোযোগ সহকারে তার সমস্ত কথা আদ্যপান্ত শুনিলেন। তারপর একটু হাসিয়া বলিলেন, মুশকিল, একে ভাড়ারে মাল কম, তার উপর পিতামহ আবার একটি নতুন সৌরলোক নিয়ে মেতেছেন। অহরহ নানা রকম ফরমাস করছেন, আর সঙ্গে সঙ্গে আমাকে যেমন করে হোক মাল যোগান দিতে হচ্ছে। দেখি বাড়তি যদি কিছু থাকে দিচ্ছে আপনাকে, আপনি বসুন একটু। বিশ্বকর্মা ভিতরের দিকে চলিয়ে গেলেন। একটু পরে ফিরিয়ে আসিয়া বলিলেন, দেখুন, কিছু রং, কিছু বাঁশ, কিছু কাগজ আর খানিকটা আগুন আপনাকে দিতে পারি, এছাড়া বাড়তি আর কিছু নাই। ওসবে কি আমাদের সমস্যার সমাধান হবে? আপনারা ব্যবসা করতে চান তো এর প্রত্যেকটি নিয়েই ব্যবসা করা যাবে, প্রচুর অর্থোপার্জন করতে পারবেন। কিছু সোনারূপও বাড়তি নেই, পিতামহ যদি বলেন তাহলে দিতে পারি, কিন্তু তিনি যে সৌরলোক সৃষ্টি করছেন তাতে সব রকম ধাতু অজস্র লাগছে। সোনার হিমালয়, রূপোর বিন্ধ্যাচল হচ্ছে সেখানে, পারস সমুদ্র হবে নাকি, কোনো রকম ধাতুই তিনি এখন ভাড়ার ঘর থেকে বাইরে যেতে দেবেন না। সেদিন স্বয়ং পার্বতীর একজোড়া দূরের জন্য স্বয়ং মহাদেব কিছু সোনা চেয়ে পাঠিয়েছিলেন, দিলেন না। তবু চেয়ে দেখব, দেখতে পারেন। আলতো আলতোভাবে গোপে হাত বুলাইতে লাগলেন। প্রতিনিধিটি বোম্বার ঘরে গিয়ে দেখিলেন চতুরানন নিমিলিত নয়নে ধ্যানমগ্ন রহিয়াছেন। তিনি তার ধ্যান ভঙ্গ করিতে আর সাহস করিলেন না। বিশ্বকর্মা প্রদত্ত রং, বাঁশ, কাগজ এবং আগুন লইয়া বঙ্গদেশে ফিরিয়া গেলেন। তাহার পর বহু শতাব্দী অতীত হইয়াছে। সহসা পিতামহের একদিন খেয়াল হইল, বিশ্বকর্মাকে ডাকিয়া প্রশ্ন করিলেন, হ্যাঁ রে বিশু, বাংলাদেশ থেকে সেই যে এক ছোকরা মূলধন চাইতে এসেছিল, তাকে কিছু দিয়েছিলে? আগে হ্যাঁ, ভালো ভালো জিনিসই দিয়েছিলাম, বাঁশ, রং, কাগজ আর আগুন, এর যে কোনো একটা দিয়েই তারা বিশাল ব্যবসা করতে পারে। নিশ্চয়ই এতদিনে বোধহয় ফেঁপে উঠেছে সব। উঁকি মেরে দেখতো কি তাদের অবস্থাটা। বিশ্বকর্মা স্বর্গের বাতায়ন হইতে ঝুঁকিয়া বঙ্গদেশের দিকে দৃষ্টি নিক্ষেপ করিলেন। দেখতে পাচ্ছ কিছু? খুব ধুমধাম বোধহয়। অমন চারটে জিনিস নিয়ে গেছে, বড় বড় বাড়ি হাঁকিয়েছে নিশ্চয়। আগে না, বাড়িটাই তো তেমন কিছু দেখছি না। কি দেখছো তাহলে? জিনিস চারটে নিয়ে কি করলে তাহলে ওরা? ফানুস বানিয়েছে বোধহয়। ফানুস?
রং বেরঙের ফানুসই তো উঠছে দেখছি, বলো কি? নমস্কার।